বড়রা বলে বাইরে কখনো কুড়িয়ে পাওয়া জিনিস সঙ্গে রাখতে নেই, সেগুলো কখনো নিতে নেই। কিন্তু এই কথায় কতজন বিশ্বাস করে? একটি মেয়ে যে কুড়িয়ে পেল একটি ব্রেসলেট, তারপরে সেটা হাতে পড়ার পর থেকে তার সাথে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা। আজকের মুভিটি অসাধারণ একটি সাসপেন্স হরর থ্রিলার মুভির নাম মাসুদা। এটা 2022 সালে রিলিজ হওয়া একটি তেলেগু হরর মুভি। আইএমডিবিতে এই মুভিটির রেটিং রয়েছে 7.7 আউট অফ 10। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। 1989 সাল, চিত্তর জেলার একটি ছোট্ট গ্রাম। মাঝরাতে ফারদিন আর ফাইজেল দুই ভাই তাড়াতাড়ি করে গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুজন মিলে একটা হেরিকেন নিয়ে তাড়াতাড়ি করে আখের ক্ষেতের মধ্যে দিয়ে গ্রাম ছেড়ে যেতে থাকে। ঠিক তখনই তাদের পেছনে একটা বোরখা পরা কালো ছায়া দেখা যায়। কিছুক্ষণ পরে দুই ভাইকেই এই ছায়া টেনে হিচড়ে আখের ক্ষেতের ভেতরে নিয়ে যায়। পরের দৃশ্যে নার্গিস নামের একটি ছোট্ট মেয়ে তার চাচা মিরতাজকে বলছে ও সবাইকে পুরনো বাংলোতে নিয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। তারপর তারা দুজন মিলে সাইকেল করে যখন সেই পুরনো বাংলোতে যাচ্ছিল, রাস্তায় তাদের সাইকেলের ওপরে একটি গাছ পড়ে, যার কারণে নার্গিসের চোখে আঘাত লাগে ও মিরতাজের পা একটা শুকনো গাছের ডালে কেটে যায়। অন্যদিকে দেখানো হয় সেই বোরখা পরা মহিলাটি বসে মন্ত্র পড়ছে। এখানে বলে দিই, এই বোরখা পরা মহিলাটির নামই হলো মাসুদা। তো মাসুদার সামনে ফারদিন, ফাইজেল আর অন্য একটি মেয়ে বাধা অবস্থায় রয়েছে। এরপর দৃশ্য চেঞ্জ হয় 1999 সাল, হায়দ্রাবাদে। মিরতাজ, নার্গিস এবং আরও অনেক লোকজন একটি বাসে করে একটি সাদা মহলের মতন বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারা সবাই যখন ঘরে ঢোকে তখন মিরতাজ এটা বুঝতে পারে যে মাসুদা এখন আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। মিরতাজ একটু সাহস জুগিয়ে নার্গিসের কাছ থেকে সেই পবিত্র চাদরটা নিয়ে মাসুদার গায়ে পেঁচিয়ে দেয়। এই পবিত্র চাদরটা মিরতাজ আসার আগে থেকেই একটা পীর বাবার কাছ থেকে নিয়ে এসেছিল। পীর বাবার কাছ থেকে পবিত্র চাদরের পাশাপাশি একটা পবিত্র ছুরিও নিয়ে এসেছিল। সেই পবিত্র চাদর দিয়ে কোনো রকমে মিরতাজ মাসুদার সারা গায়ে পেঁচিয়ে দেয়। এরপর মুভিতে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু পুলিশ অফিসার সেই মহলের দিকেই যাচ্ছিল, কেননা সেখান থেকে খারাপ গন্ধ ছড়ানোর কারণে আশেপাশের লোকজন পৌরসভাতে খবর দিলে সেখান থেকে পুলিশ অফিসারদের পাঠানো হয় জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে দেখার জন্য। এরপর পুলিশ অফিসার সেখানে পৌঁছে গেলে সেখানে প্রচুর দুর্গন্ধের কারণে নাকে রুমাল বেঁধে নেয়। তারা যখন একটু এগিয়ে যায় তখন দেখে একটি মহিলাকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরই মুভির কাহিনী বর্তমানে ফিরে আসে। 2022 সাল, গোপী নামের একটি ছেলেকে দেখানো হয়। গোপী যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টেই নীলা নামের একজন মহিলা তার মেয়ে নাজিয়ার সাথে সেই অ্যাপার্টমেন্টেই থাকতো। নীলা সব দোকানদারের কাছ থেকে ধার করে জিনিস কিনত। এরকম ধার করতে করতে সবার কাছেই অনেক টাকার ঋণ হয়ে গিয়েছিল, যার জন্য সে সবসময় সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতো। গোপী, নাজিয়া আর নীলা অনেক ভালো বন্ধুর মতো মিশত। নীলাদের পরিবারে কোনো রকমের সমস্যা আসলেই তারা গোপীকে খবর দিত সাহায্যের জন্য। এরপরে গোপী অফিসের জন্য বের হয়। গোপী একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। গোপী রোজ যখনই অফিসের জন্য বের হয় তখনই গোপীর সামনে একটি ফকির বাবা চলে আসে আর গোপীর কাছ থেকে টাকা চায়, যার বদলে সে গোপীকে সবসময় আশীর্বাদ দেয়। গোপীর অফিসে মিনি নামের একটি মেয়ে কাজ করত, যাকে গোপী অনেক দিন ধরেই ভালোবাসতো কিন্তু কখনোই বলতে পারেনি। এরপরে নীলাকে দেখানো হয়, সে একটি স্কুলে বাচ্চাদের সায়েন্স পড়াতো। এই স্কুলে স্যালারি অনেক দেরিতে দেয়, তাই জন্য নীলা অনেক চিন্তায় থাকতো। এরপরে একটি লোককে দেখানো হয়। নীলা তার সাথে কোনো কথা না বলেই তার হাতে কিছু টাকা বের করে দেয়। এই লোকটির ব্যাপারে আমরা পরে জানবো। নীলা যখন লোকটিকে টাকা দিচ্ছিল তখন সেখানে আরেকটি লোক তাদের উপরে নজর রাখছিল। লোকটিকে অবশ্যই মনে রাখবেন। এরপরে মিনি গোপীকে জিজ্ঞাসা করে উইকেন্ড প্ল্যানের ব্যাপারে। আসলে মিনি বুঝতে পেরেছিল যে গোপী তাকে পছন্দ করে, কিন্তু কিছুই বলতে পারে না। গোপী আর মিনি দুজন মিলে প্ল্যান করে যে সামনের রবিবার তারা দুজন গোপীর ফ্ল্যাটে ডিনার করবে আর একসাথে কিছু সময় কাটাবে। এরপরে রবিবার আসলে গোপী মিনিকে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। রুমে গিয়ে খাওয়া দাওয়ার পরে যখন তারা একসাথে বসে গল্প করছিল, ঠিক তখনই লাইট চলে যায়। তখন গোপী আর মিনি সুযোগ বুঝে কাছাকাছি আসতে থাকে। ঠিক তখনই গোপীর রুমের দরজায় কেউ একজন নক করে। এরপরে গোপী দরজা খুললে নীলাকে দেখে। নীলা অনেক ভয়ে, অনেক ঘাবড়ে গোপীকে বলে, গোপী প্লিজ তুমি আমাদের ঘরে একটু চলো।
গোপী তখন নীলাকে বলে, আপনি যান, আমি আসছি। এরপরে যখন গোপী মিনিকে এসব কথা বলে, মিনি তখন অনেক রেগে যায় ও সেখান থেকে চলে যায়। নীলা গোপীকে নিয়ে নাজিয়ার রুমে যায়। নাজিয়া দেওয়ালের দিকে উল্টো দিক হয়ে বসে বিড়বিড় করছিল। গোপী এসে ভয়ে ভয়ে নাজিয়াকে জিজ্ঞাসা করে, নাজিয়া তোমার কি হয়েছে? নাজিয়া তখন ভয়ঙ্কর আওয়াজে বলে, তোমরা আমাকে কি ভেবে রেখেছো? আমি কি এতটাই কমজোর? আমি অনেক শক্তিশালী, আর সে কি ভেবেছে আমাকে হারাতে পারবে? এটা শোনার সাথে সাথে গোপী আর নীলা ঘরের বাইরে চলে আসে। বাইরে এসে তারা দুজন এটা আলোচনা করতে থাকে যে নাজিয়ার কি হতে পারে। তখন গোপী আন্দাজ করে বলে যে নাজিয়ার মধ্যে হয়তো কোনো প্রেতাত্মা ঢুকে গেছে। কিন্তু তা সত্ত্বেও গোপী অনেক সাহস দেখিয়ে নাজিয়ার কাছে খাবারের থালা নিয়ে যায়। খাবার পেয়ে নাজিয়া এমনভাবে সেটা খেতে থাকে যেন মনে হয় অনেক বছর ধরে সে কিছুই খায়নি। পরের দিন তারা দুজন নাজিয়াকে একটি ডক্টরের কাছে নিয়ে যায়। ডাক্তার নাজিয়াকে চেক আপ করে রিপোর্ট দিলে রিপোর্টে সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু সবাই এটা নিয়ে অনেক চিন্তিত ছিল, কেননা আগের দিন রাতের ঘটনাটা স্বাভাবিক কিছু ছিল না। সেই ভয়ঙ্কর আওয়াজ, তারা দুজন অনেক ভয়ে ছিল। এখানে আবারও আমরা ওই লোকটিকে দেখতে পাই, আর এখানে জানতে পারি যে এই লোকটি আর কেউ না বরং মিরতাজ, যাকে আমরা এর আগেও দেখেছি নীলাকে ফলো করতে। এরপরে গোপী আর নীলা দুজন মিলে আলোচনা করতে থাকে যে নাজিয়াকে কোনো পীর বাবার কাছে নিয়ে যেতে হবে। পরের দিন গোপী যখন অফিসে যায়, মিনি গোপীর সাথে কোনো কথাই বলে না, কেননা মিনি সেদিন খুব রেগে গিয়েছিল আর সেদিনের ঘটনা সে এখনো ভুলতে পারেনি। গোপীর অফিসে গোপীর একটা বেস্ট ফ্রেন্ড ছিল। গোপী তার কাছেই পীর বাবার ব্যাপারে জানতে চায়। গোপীর বন্ধু গোপীর ওপরে অনেক সন্দেহ করে আর তার কাছে জিজ্ঞাসা করে যে সে কেন পীর বাবার খবর জানতে চাইছে। অনেক জিজ্ঞাসা করলে গোপী তাকে নাজিয়ার কথা বলে দেয়। এসব কথা শুনে গোপীর বন্ধু অনেক ভয় পেয়ে যায় আর সে এইসব জিনিস থেকে গোপীকে দূরে থাকার কথা বলে। গোপী তারপরে সেই ফকির বাবার কাছে যায়, যে গোপীর কাছ থেকে রোজ টাকা চাইতো। গোপী ফকির বাবার কাছে কোনো পীর বাবাকে চেনেন কিনা জিজ্ঞাসা করলে ফকির বাবা তাকে একটি ঠিকানা দেয়। পরের দিন গোপী আর নীলা সেই পীর বাবার কাছে যায়। সেখানে গিয়ে দেখা যায় সেখানে আগে থেকে অনেক লোকজন অপেক্ষা করছিল, আর এই পীর বাবার সাথে দেখা করতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারপর গোপী আর নীলা পীর বাবার কাছে পৌঁছায়। এনার নাম ছিল আলাউদ্দিন। আসলে আলাউদ্দিন ছোটখাটো ভূত প্রেতের ঘটনাগুলি দেখতো, আর যদি কোনো বড় ঘটনা আসে তখন আলাউদ্দিনের ওপরে যে পীর বাবা আছে তার কাছে পাঠাতো। এরপরে গোপী আলাউদ্দিনকে সবকিছু খুলে বললে আলাউদ্দিন তাকে একটি তাবিজ দেয় আর সেটি নাজিয়ার হাতে বেঁধে দিতে বলে। আসলে নাজিয়া কোনো রকমের কোনো তন্ত্রমন্ত্র আর কোনো বাবাদের তাবিজ ভরসা করতো না। নীলা কোনো রকমে নাজিয়ার হাতে তাবিজটা বেঁধে দেয়। নাজিয়া তখন তার মায়ের ওপরই চিৎকার করে যে তুমি কেন এই সামান্য সুতোর জন্য 500 টাকা খরচ করলে। পরের দিন নাজিয়া তার একটি বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধুকে বলছিল, আমার মা কয়েকদিন ধরে আপসেট রয়েছে, কেন জানি না, তবে আমার মা কিছু একটা জিনিস নিয়ে অনেক চিন্তিত রয়েছে। হয়তো কোনো সমস্যা দূর করার জন্যই আমার মা আমার হাতে এই সুতো বেঁধে দিয়েছে। এই কথা বলতে বলতেই নাজিয়া হাত থেকে ওই সুতোটি খুলে ফেলে দেয়। তখনই স্কুলের ঘন্টা পড়ে, সব ছাত্রছাত্রীরা ক্লাসরুমে চলে যায়, কিন্তু নাজিয়া ওখানেই বসে দোলনায় ঝুলতে থাকে। ঠিক তখনই নাজিয়ার কাছে মিরতাজ আসে। মিরতাজ যখন নাজিয়ার হাত ধরে তখনই মিরতাজের কাঁপুনি ওঠে ও মিরতাজ পুরনো কিছু একটা স্মৃতি ভাবতে থাকে। তারপর মিরতাজ যখন রাস্তা দিয়ে যেতে থাকে, মিরতাজের চোখে মুখে একটা ভয়ের ছাপ থেকে যায়। কিছুক্ষণ পরে মিরতাজের মুখ থেকে রক্ত ওঠে ও মিরতাজ সেখানেই পড়ে যায়। তারপরে একটি গাড়ি এসে মিরতাজকে চাপা দিয়ে চলে যায়। পরের সিনে গোপী মিনিকে গোয়া ট্রিপে যাওয়ার জন্য বলছিল, কেননা এই উইকেন্ডে ওদের অফিস স্টাফরা সবাই গোয়া যাওয়ার প্ল্যান করছে। গোপী অনেক অনুরোধ করলে মিনি গোয়া যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন নীলা নাজিয়ার কাছে এসে এমনি কথাবার্তা বলতে থাকে। ঠিক তখনই নীলা নাজিয়ার হাতে একটি ব্রেসলেট লক্ষ্য করে। নীলা নাজিয়াকে ব্রেসলেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। নাজিয়া তখন বলে, এটা আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়েছি, সে একজনের কাছ থেকে 60 টাকায় কিনে এনেছিল। নীলা কিছুক্ষণ পর লক্ষ্য করে সেখানেই নাজিয়ার পাশে একটি জায়গায় উর্দু ভাষায় মাসুদা নাম লেখা রয়েছে। তখন নীলা এটাই ভাবতে থাকে যে নাজিয়া তো উর্দু ভাষা জানে না, তাহলে এটা কে লিখতে পারে। এর পরের দৃশ্যে একটি ছেলেকে দেখানো হয় যে অফিস থেকে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে পাশের আবর্জনার স্তূপের মধ্যে বিচিত্র আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে ছেলেটি কিছুটা এগিয়ে যায়। তখন সে সেখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে। ছেলেটি যখন আরেকটু এগিয়ে যায় তখন মেয়েটি উঠে দাঁড়ায় আর ছেলেটির দিকে মাথা ঘোরায়।
ছেলেটি চিৎকার করে নিজের বাড়ির দিকে ছুটতে থাকে। ছেলেটির চিৎকার শুনে অ্যাপার্টমেন্টের লোকজন বাইরে বেরিয়ে যায়। তখনই নীলারও ঘুম ভেঙে যায়। গোপীও এই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে যায়। গোপী আর নীলা ছেলেটির কাছে আসলে ছেলেটি আবর্জনার স্তূপের দিকে আঙুল করে ইশারা করে। তখন গোপী আর নীলা সেই স্তূপের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে গিয়ে তারা দেখে নাজিয়া নোংরা অবস্থায় ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের দূর থেকে দেখছে সেই বোরখা পরা মহিলাটি। পরের দিন গোপী আলাউদ্দিনকে নাজিয়ার কাছে নিয়ে আসে। অন্যদিকে নীলা নাজিয়াকে হসপিটালে ভর্তি করিয়ে সেখানেই বসে থাকে। আলাউদ্দিন যত হসপিটালের কাছে আসছিল, নাজিয়া তত তার মাকে বলতে থাকে, মা ওকে আটকাও, ওকে আটকাও, আমার কাছে আসতে দিও না, প্লিজ তুমি ওকে আটকাও, তুমি আমাকে আমার বাড়ি নিয়ে চলো। তারপরে আলাউদ্দিন পৌঁছে যায়। আলাউদ্দিন নাজিয়ার সামনে দাঁড়িয়ে একটা তাবিজ নিয়ে মন্ত্র পড়তে থাকে। নাজিয়া তখন ছটফট করতে থাকে। নাজিয়া তখন আবারও সেই ভয়ঙ্কর গলায় বলতে থাকে, তোর কি মনে হয় তুই আমাকে আটকাতে পারবি? তারপরে গোপীকে বলে, গোপী প্লিজ তুমি ওকে আটকাও, তুমি যদি ওকে আটকাও তাহলে আমি তোমার হয়ে যাব, মা তুমি ওকে প্লিজ আটকাও, ওকে যেতে বলো এখান থেকে। কিন্তু আলাউদ্দিন কোনো রকমে নাজিয়ার হাতে তাবিজটা বেঁধে দেয়। তাবিজ বাঁধার সাথে সাথে নাজিয়া শান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপরে আলাউদ্দিন নাজিয়ার হাতে একটা ব্রেসলেট দেখে। আলাউদ্দিন যখন নাজিয়ার হাতের ওই ব্রেসলেটটা স্পর্শ করে, তখন আলাউদ্দিন মিরতাজের মতোই কাঁপুনি ওঠে ও পুরনো কিছু দৃশ্য ভেসে ওঠে। বাইরে আসলে আলাউদ্দিন নীলাকে বলে, নাজিয়াকে সামলানো আমার দ্বারা সম্ভব নয়, আপনি তাড়াতাড়ি আমার গুরুজির সাথে দেখা করেন। এরপরে নীলা গোপীকে বলে, নাজিয়াকে হসপিটাল থেকে বের করে আনতে হবে, কেননা ডাক্তাররা তাকে ইলেকট্রিক শক দিয়ে চিকিৎসা করবে, যেটা সে একদম সহ্য করতে পারবে না। তাই সেদিন রাতেই গোপী আর নীলা দুজন মিলে লুকিয়ে নাজিয়াকে হসপিটাল থেকে বের করে আনে। পরের দিন নীলা আর গোপী আলাউদ্দিনের গুরুজি মানে রিজওয়ানের সাথে দেখা করতে যায়। রিজওয়ান যখন তাদের সাথে কথা বলে ও নাজিয়ার ব্যাপারে সবকিছু শোনে, তখন সে বলে তাদের দুজনকে এমন কাউকে আনতে হবে যার সাথে নাজিয়ার রক্তের সম্পর্ক রয়েছে। একজন তো নাজিয়ার মা, কিন্তু আরেকজনকে কোথায় পাবে? এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই গোপীর ফোনে মিনি ফোন করে। মিনি ফোন করে তাকে স্টেশনে আসার কথা বলে, কেননা আজকেই তাদের গোয়া যাওয়ার কথা ছিল। গোপী নাজিয়ার ব্যাপারে ভাবতে ভাবতে গোয়া যাওয়ার কথা একদম ভুলেই গিয়েছিল। কোনো রকমে গোপী মিনিকে বলে তার শরীর খুবই খারাপ, তাই সে গোয়া যেতে পারবে না। এটা শুনে মিনি রেগে যায় ও ফোন কেটে দেয়। নীলা আর গোপী তারপরে এটা নিয়ে কথা বলছিল যে রক্তের সম্পর্ক থাকা দুজন কাকে নিয়ে আসবে। নীলা নাজিয়ার বাবাকে নিয়ে আসা একদমই পছন্দ করছিল না। এখানেই জানা যায় যেই লোকটিকে নীলা প্রথমে টাকা দিয়েছিল সেই লোকটি আর কেউ না, বরং নাজিয়ার বাবা ছিল। সে মদ খেয়ে নীলাকে মারধর করত, তাই জন্য তারা তাকে ছেড়ে আলাদা থাকতো। এরপরই রিজওয়ান একদিন নাজিয়ার সাথে দেখা করতে আসে। তখনই রিজওয়ান নাজিয়ার বিছানার পাশে উর্দু ভাষায় মাসুদা নাম লেখা দেখে। আর তখনই রিজওয়ান নীলাদের ঘরের পেছনে একটা পুরনো পোড়ো বাড়িও দেখে। তখন নীলা রিজওয়ানকে বলে, আমরা এই রাস্তাটা সচরাচর ব্যবহার করি না, আসলে যখন সামনের রাস্তাতে কোনো অসুবিধা থাকে তখন আমরা এই পেছনের রাস্তায় ব্যবহার করি। নাজিয়াও মাঝে মাঝে এই রাস্তাটা ব্যবহার করে। তখন রিজওয়ান নিচে গিয়ে সেই পোড়ো বাড়ির দিকে যায়। এখানে বলে দিই, এটাই সেই বাড়ি যেখানে মিরতাজ এসে মাসুদাকে গাছের সাথে বেঁধে মেরে ফেলেছিল। রিজওয়ান যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, তখন সে দূরে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরের দিন রিজওয়ান গোপীকে বলে, ওই বাড়ির ব্যাপারে যতটা পারো তথ্য সংগ্রহ করে আমাকে দাও। গোপী বিভিন্ন জায়গা থেকে সেই বাড়ির ব্যাপারে তথ্য সংগ্রহ করতে থাকে। সেই বাড়ির মালিক থেকে শুরু করে আরও বিভিন্ন লোকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে। বাড়ির ব্যাপারে কিছু তথ্য নিয়ে গোপী রিজওয়ানের কাছে যায়। সে গিয়ে বাড়ির ব্যাপারে যা যা জানতে পেরেছে সব কথা বলে। গোপী বলে, এই বাড়িতে অনেক বছর আগে মাসুদা নামের এক মহিলার ডেড বডি পাওয়া গিয়েছিল। তারপরে মাসুদার ডেড বডি পোস্টমর্টম করার পরে সেটাকে কবর দিয়ে দেওয়া হয়, কিন্তু 12-13 দিন পরে কেউ একজন এসে মাসুদার ডেড বডি কবর থেকে বের করে নেয়। এরপরে গোপী রিজওয়ানকে মাসুদার ছবি দেখায়, আর এখানেই দেখা যায় মাসুদাকে। রিজওয়ান তখন বলে যে আমি কাল রাতে এই মহিলাটিকেই হয়তো দেখেছিলাম, আর নাজিয়াকে হয়তো এই মহিলাটি বশ করে রেখেছে। এরপরে রিজওয়ান নীলাকে জিজ্ঞাসা করে নাজিয়া ওই ব্রেসলেটটা কোথায় পেয়েছে। তখন নীলা বলে, নাজিয়া আমাকে বলেছে ওই ব্রেসলেটটা ওর বন্ধু ওকে দিয়েছে। তখন রিজওয়ান নীলাকে বলে, আপনি কি পুরো ব্যাপারটা ঠিক করে জানেন? আসলে নাজিয়া যখন ওই পুরনো বাড়িটির পাশ থেকে বাড়ি ফিরছিল তখন ওই ব্রেসলেটটা পেয়েছিল, কিন্তু সে তার মাকে মিথ্যে কথা বলেছিল যে এটা তার বন্ধু তাকে দিয়েছে। রিজওয়ান তখন নীলাকে বলে, ওই ব্রেসলেটটা খোলা অত সহজ হবে না, যখন সময় আসবে তখনই ওটা খুলতে হবে। এরপরে নীলা না থাকায় একদিন গোপী নাজিয়াদের রুমে আসে একটি কাজে। তখন নাজিয়া গোপীকে একা দেখে ওকে বলতে থাকে,
তুই আমার ব্যাপারে এত খোঁজ খবর কেন নিচ্ছিস? আমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ওই বাড়ির আশেপাশে কেন ঘুরছিস? এটা বলতে বলতে একটা চাকু নিয়ে গোপীর দিকে ছুটে আসে। গোপী কোনো রকমে হাত দিয়ে চাকুটা ঠেকিয়ে নেয়, কিন্তু গোপীর 2 হাত কেটে যায়। কোনো রকমে গোপী সেই ঘরের মধ্যে নাজিয়াকে বন্ধ করে বাইরে বেরিয়ে আসে। তারপরে গোপী হসপিটালে গিয়ে হাতের ব্যান্ডেজ করে। নীলা হসপিটালে গোপীকে দেখতে যায়। তখন গোপী নীলাকে সোজাসুজি বলে দেয়, আমি আর আপনাদের ঝামেলার মধ্যে থাকতে পারবো না। এখন আমার শরীরটাও অসুস্থ, আমার হাতও কেটে গেছে। এখন থেকে আপনাদের সমস্যা আপনাদেরকেই দেখতে হবে। এটা শুনে নীলা গোপীকে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। আসলে গোপীর বন্ধু গোপীকে এসব বলতে বলেছিল, কারণ সে অনেক দিন ধরেই গোপীকে বলছিল যে এরা তোমার রক্তের সম্পর্কের কেউ নয়, এরা শুধু তোমার প্রতিবেশী। তাহলে তুমি এদের জন্য কেন এত সব করছো? তুমি এদেরকে সোজাসুজি বারণ করে দাও, এদের ঝামেলা এদেরকেই মেটাতে বলো। আর এখন তো তোমার জীবনের ওপর একটা ঝুঁকি চলে গেছে। নীলাকে ওরকমভাবে বলার পরে গোপী কোনো কাজেই মন বসাতে পারছিল না। মিনির সাথেও গোপী সেরকমভাবে কথা বলতে পারছিল না। অন্যদিকে নীলা ভাবতে থাকে যে কাকে নিয়ে যাবে সেখানে, নাজিয়ার রক্তের সম্পর্কের লোক কোথায় পাবে, এটা নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় গোপী নীলাকে ওরকমভাবে বলে আর থাকতে পারছিল না, তাই সে আব্দুল মানে নাজিয়ার বাবার সাথে দেখা করতে চলে আসে। সে গিয়ে আব্দুলকে পুরো সমস্যাটা খুলে বলে ও তার সাথে যেতে বলে, কিন্তু আব্দুল তার সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু কিছু টাকার ডিমান্ড করে। তখন গোপী তাকে বলে, ছি কেমন বাবা আপনি, নিজের মেয়ে এরকম একটা সমস্যায় রয়েছে আর আপনি তাও এরকম বলছেন। তখন আব্দুল রেগে যায় ও গোপীকে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে তোমার আর নীলার মধ্যে কি চলছে এসব? হ্যাঁ, তুমি ভেবেছো আমি কি কিছু বুঝি না? তুমি কেন ওদের জন্য এত সব করছো? এটা শুনে গোপী অনেক রেগে যায় ও আব্দুলকে মারতে যাবে, ঠিক তখনই নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ গোপী বুঝে গিয়েছিল যে এটা একজন নেশাখোর মানুষ, এনার সাথে কথা বলা পুরোই বেকার। এরপরে গোপী তৈরি হয় চিত্তর জেলায় যাওয়ার জন্য, যেখানে মাসুদার আসল ঠিকানা ছিল, কেননা গোপী মাসুদার ব্যাপারে সবকিছু জানতে চাইছিল। কোনো রকমে গোপী চিত্তর জেলায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে যাওয়ার পর গোপী জানতে পারে যে আজকে সকালেই মিরতাজের মৃত্যু হয়ে গিয়েছে। আসলে মিরতাজ সেই অ্যাক্সিডেন্টের পর থেকে হসপিটালেই ভর্তি ছিল, চিকিৎসা চলতে চলতে আজকেই মিরতাজের মৃত্যু হয়ে যায়। গোপী মিরতাজের বাড়িতে গেলে সেখানে নার্গিসকে দেখে। নার্গিসকে দেখে গোপী মাসুদার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। নার্গিস যখনই মাসুদার কথা শোনে তখনই গোপীকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে ও ঘরে গিয়ে দরজা আটকে দেয়। গোপী তাও বারবার করে বলতে থাকে একটা মেয়েকে বাঁচাতে হবে, সে অনেক সমস্যায় রয়েছে, আমাকে জানতেই হবে এই ব্যাপারে। গোপী তাদের বাড়ির সামনেই বসে থাকে। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়। তখন নার্গিস গোপীর কাছে এসে বলে, তুমি ওই পুরনো পুকুরের কাছে অপেক্ষা করো, আমি সেখানেই তোমাকে সবকিছু বলবো। এরপরে গোপী যখন সেখানে অপেক্ষা করে কিছুক্ষণ পরে নার্গিস সেখানে আসে। নার্গিস গোপীকে বলতে থাকে মাসুদার সাথে কোনো অন্যায় হয়নি, অন্যায় হয়েছিল আমাদের সাথে, এই গ্রামের লোকেদের সাথে। মাসুদা কোনো সাধারণ মহিলা ছিল না, সে একজন শয়তান ছিল। এরপরে নার্গিস তার পরিবারের পুরনো কথা বলতে থাকে। আমার বাবা মায়ের মৃত্যু হয়ে যাওয়ার পরে মিরতাজ চাচাই আমাকে নিজের কাছে রেখেছিল। মিরতাজ চাচার 3 ভাই ছিল, খাজা, ফারদিন আর ফয়জাল। মিরতাজ চাচা আখের চাষের সাথে সাথে ঘোড়া কেনাবেচার ব্যবসাও করত। একদিন ফারদিন চাচা আরও পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি চলে গেলেন। একদিন আমাদের এক আত্মীয়র মৃত্যু হয়ে গেল। ঠিক সেই দিনই ফারদিন চাচা আর তার সাথে একজন মহিলা এই গ্রামে আসলো, যার নাম ছিল মাসুদা। মাসুদার আমাদের গ্রামে পা রাখার সাথে সাথে পুরো গ্রামে এক ভয়ঙ্কর নির্জন আবহাওয়া ছেয়ে গেল। কিছুদিন পরে মিরতাজ চাচা এটা লক্ষ্য করলো যে মাসুদা লুকিয়ে লুকিয়ে গ্রামের পুরুষদের সাথে কথা বলে, তাদেরকে দিয়ে আজব আজব জিনিস আনাতো। তার কিছুদিন পরে মিরতাজ চাচা এটাও জানতে পারে যে মাসুদা ব্ল্যাক ম্যাজিক করে। এটা জানার পরে মিরতাজ চাচা অবাক হয়ে যায়, অনেক চিন্তিত হয়ে পড়ে। মিরতাজ চাচা এটা বুঝতে পারছিল না যে এটা তার ভাই ফারদিনকে কিভাবে বলবে। তারপরে একদিন মিরতাজ চাচা লক্ষ্য করে যে মাসুদা তার ভাই খাজাকেও তার মায়ার জালে ফাঁসিয়ে নিয়েছে। কিছুদিন পর থেকেই গ্রামের লোকেরা রক্ত উঠে মারা যেতে লাগলো, আর এই সব কিছু হচ্ছিল ওই মাসুদার আসার পর থেকেই। একদিন আমি দেখলাম যে খাজা চাচা মাসুদার সাথে মিলে আমার 2 চাচা ফারদিন আর ফাইজালকেও ধরে নিয়ে আটকে দেয়, আর এই সব কিছু আমার চোখের সামনেই ঘটছিল। আমি তাড়াতাড়ি এসে মিরতাজ চাচাকে খবর দিই, আর আমরা দুজন তাড়াতাড়ি করে যখন ওই বাড়ির দিকেই যাচ্ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার একটা চোখ চলে যায় আর মিরতাজ চাচার পায়ে আঘাত পায়। আমরা যতক্ষণে সেখানে পৌঁছাই ততক্ষণে তারা আর বেঁচে ছিল না। মাসুদা আর খাজা চাচা দুজনাই সেদিন রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
মির্তার চাচা অনেক কষ্ট পায় ও রেগে যায়। রেগে গিয়ে মির্তার চাচা সেই সব লোকেদের মেরে ফেলে যারা মাসুদার সাথে মিলেছিল, যাদেরকে মির্তার চাচা কোনো না কোনো সময় মাসুদার সাথে দেখেছিল। মাসুদাকে খোঁজাখুঁজি করতে করতে মির্তার চাচার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। মির্তার চাচার মাথায় প্রতিশোধের আগুন জ্বলছিল। সে বিভিন্ন জায়গায় গিয়ে মাসুদার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাদেরকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর পায় না। অনেক বছর পরে মির্তার চাচা জানতে পারলো যে মাসুদা হায়দ্রাবাদে রয়েছে, আর এটাও জানতে পারে যে মাসুদা এখন আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। তাই জন্য সে এক মৌলবীর কাছে গিয়ে পবিত্র চাদর আর পবিত্র ছুরি নিয়ে আসে, যেটা দিয়ে সে মাসুদাকে মেরে ফেলবে। এরপরে মির্তার চাচা, আমি আর অনেকজন লোক মিলে সেখানে গিয়েছিলাম। বলে রাখি, এই দৃশ্যই মুভির শুরুতে দেখানো হয়েছিল। সেখানে যাওয়ার পর আমরা দেখলাম মাসুদা আমাদের ভাবনার থেকেও অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। মাসুদা একে একে আমাদের সমস্ত লোকেদের মারতে থাকে। কোনো না কোনো রকমে মির্তার চাচা সেই পবিত্র চাদর দিয়ে মাসুদার গায়ে জড়িয়ে দেয়। তারপরে কোনো রকমে সবাই মিলে মাসুদাকে ধরে গাছের সাথে বেঁধে দিই। তারপরে সেই পবিত্র ছুরি দিয়ে মাসুদাকে মেরে ফেলা হয়। হাতাহাতির সময় মাসুদার হাত থেকে ব্রেসলেট খুলে পড়ে যায়। ছুরি দিয়ে মাসুদাকে মারা হয়েছিল, তাই জন্য সেই ব্রেসলেটেও মাসুদার রক্ত লেগে যায়। আর এটাই সেই ব্রেসলেট যেটা এখন নাজিয়ার হাতে রয়েছে। কিছুদিন পরে খাজা চাচা মাসুদার মায়ায় পাগল হয়ে যায়। তারপরে সে মাসুদার সেই দেহটিকে কবর থেকে তুলে নেয়। কবর থেকে তুলে মাসুদাকে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে আবারও জীবন্ত করতে চায়, কিন্তু খাজা চাচা সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক জানতো না। তাই জন্য সেই ব্ল্যাক ম্যাজিক খাজা চাচার ওপরেই উল্টো প্রভাব ফেলে ও সেখানেই মারা যায়। খাজা মারা যাওয়ার সময় মির্তাজকে মাসুদা কি করেছে সেই সব ঘটনা বলে দেয়। এরপরে মির্তাজ আর নার্গিস দুজন মিলে মাসুদার সেই দেহটিকে দূরে একটি জঙ্গলে কবর দিয়ে দেয়। এরপরে নার্গিস আবারও গোপীকে বলে, মাসুদা তখন একটা মানুষ ছিল, মানুষ থাকা অবস্থাতে সে এতটা ভয়ঙ্কর ছিল, তাহলে এখন প্রেতাত্মা হয়ে যাওয়ায় সে কতটা ভয়ঙ্কর হতে পারে। কথা বলতে বলতে নার্গিস গোপীকে গ্রামের সেই বাংলোতে নিয়ে আসে আর গোপীকে বলে সেই পবিত্র চাদর আর পবিত্র ছুরি এই ঘরের মধ্যেই রাখা আছে। কোনো রকমে গোপী সেই ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে গেলে গোপীর সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটতে থাকে, কিন্তু তাও গোপী সাহস করে সেই চাদর আর সেই ছুরি নিয়ে আসে। কিন্তু নিয়ে এসে নার্গিসের হাতে দিতেই গোপী বেহুশ হয়ে যায়, কারণ গোপী বাংলোর ভেতরে অনেক ভয় পেয়েছিল। পরের দিন নার্গিস গোপী, রিজওয়ান আর আলাউদ্দিনকে মাসুদার কবরের ঠিকানা বলে দেয়। রিজওয়ান তখন গোপী আর নীলাকে বলে, তোমরা ঠিক রাত 2টোর সময় এই কবর খুঁড়ে পবিত্র চাদর মাসুদার ওপরে দিয়ে দেবে, এতে মাসুদার শক্তি কিছুটা হলেও কমে যাবে। আর আলাউদ্দিন, তুমি ঠিক সেই সময়ই নাজিয়ার হাত থেকে ব্রেসলেটটা খুলে নেবে, কারণ তখন মাসুদার শক্তি অনেকটা কমে যাবে। গোপী আব্দুলকেও 50,000 টাকার বিনিময়ে সেখানে আসতে বলে। কেমন লোক বুঝুন, নিজের মেয়ের এরকম অবস্থাতেও টাকার নেশায় মত্ত। সে যাই হোক, আব্দুলের সেখানে আসা নীলার একদম পছন্দ হয় না। গোপী আর নীলা মাসুদার কবর খুঁজে সেটা খুঁড়তে থাকে। অন্যদিকে নাজিয়াকে একটি চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে দেয়। নাজিয়ার এই ভয়ঙ্কর রূপ দেখে আলাউদ্দিন নার্গিসকে বলে, এটা অনেক ভয়ঙ্কর কাজ, তাই জন্য আপনারা যদি আমাকে 2 লাখ টাকা দেন তবেই আমি এখানে থাকবো। অন্যদিকে গোপী আর নীলাম খোদাই করতে করতে মাসুদার কঙ্কাল খুঁজে পায়। তখন গোপী নীলার কাছে সেই পবিত্র চাদরটি চায়, কিন্তু চাদরটি সেখানে থাকে না, সেটি কোথাও একটা উড়ে চলে গিয়েছিল। নীলা তখন সেটা খুঁজতে চলে যায়, আর তখনই গোপীর সাথে অস্বাভাবিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে থাকে। কখনো কবর থেকে মাসুদার ডেড বডি গোপীকে টানতে থাকে, কখনো গোপী মাসুদাকে দেখতে পায়, কখনো গোপী মাসুদার মায়ায় ফেসে এদিক ওদিক চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে নীলা এসে গোপীর হুঁশ ফিরিয়ে আনে, কেননা গোপী বেহুশ হয়ে গিয়েছিল আর ওই সব কিছু গোপীর স্বপ্নেই ঘটছিল। তারপর দুজন মিলে চাদর খুঁজতে থাকে, আর এইদিকে নাজিয়া শিকল ভেঙে এদিক ওদিক চলে যেতে থাকে। নার্গিস আর বাকি সবাই নাজিয়াকে খোঁজা শুরু করে। নাজিয়া সুযোগ বুঝে রিজওয়ানের একটি লোককে উল্টো ঝুলিয়ে মেরে ফেলে। এরপরই নাজিয়া আব্দুলকেও মেরে ফেলে। আব্দুলকে মেরে হয়তো মাসুদা ওর জীবনের সবথেকে ভালো একটা কাজ করেছে, কেননা যে বাবা তার মেয়ের এরকম অবস্থাতেও পাশে থাকে না, তার এরকমই হওয়াই ভালো। এইদিকে মাসুদার ডেড বডি গোপী আর নীলাকে ভয় দেখাতে শুরু করে, আর ওইদিকে মাসুদার আত্মা নাজিয়ার মাধ্যমে সবাইকে মারতে থাকে। গোপী আর নীলা চাদর খুঁজতে খুঁজতে তারা দেখে যে চাদরটা একটা গাছের ওপরে গিয়ে আটকে আছে। গোপী অনেক কষ্টে সেই চাদরটা ওপর থেকে পারতে যায়, যার কারণে গোপী গাছ থেকে পড়ে গিয়ে অনেকটা চোট পায়।
যাই হোক, কোনো রকমে চাদরটা নিয়ে তারা সেখান থেকে কবরের দিকে যাচ্ছিল। তারা যখন কবরের দিকে যাচ্ছিল, মাসুদা পেছন থেকে অনেকবার ডাকছিল, কিন্তু রিজওয়ান গোপীকে আর নীলাকে বলেছিল পেছন দিক থেকে যতই ডাক আসুক না কেন কোনোভাবেই যেন পেছনে না ফেরে। যেতে যেতে একটা গাছ পড়ে নীলা অনেক চোট পায়, যার জন্য বাকিটা পথ গোপীকে একাই চাদর নিয়ে যেতে হয়। কবরের কাছে যেতেই কবর থেকে মাসুদার ডেড বডি গোপীকে মারতে থাকে। কোনো রকমে গোপী সেই পবিত্র ছুরি নিয়ে মাসুদার ডেড বডির ওপরে আঘাত করে। মাসুদা একটু কমজোর হয়ে পড়লে তাকে ঠেলা দিয়ে কবরের মধ্যে ফেলে দিয়ে সেই চাদর দিয়ে ঢেকে দেয়। তারপরে এইদিকে নাজিয়া শান্ত হয়। এরপরে অনেক দিন কেটে যায়। মিনি আর গোপীকে দেখানো হয়। মিনি গোপীকে নাজিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। গোপী মিনিকে সবকিছু বলে, কিন্তু মিনি কোনো কথাই বিশ্বাস করছিল না। তারপরে মিনি গোপীকে মাসুদার ব্যাপারে জিজ্ঞাসা করলো যে মাসুদার কি হয়েছে। এরকমভাবে মাসুদার ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে মিনি কিচেনে জল আনতে যায়। ঠিক তখনই মিনি গোপীর কাছে এসে বলে যে সে কিচেনে কাউকে দেখেছে যে খোলা চুলে বসেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। এখানে এটাই বোঝা যায় যে হয়তো মুভিটির সেকেন্ড পার্টও আসতে পারে, কেননা মাসুদা পুরোপুরি শেষ হয়নি। মাসুদা যখন মানুষ ছিল তখনই সে অনেক শক্তিশালী ছিল, আর এখন তো সে এক অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে, তাই সে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। তাই মাসুদাকে পুরোপুরি মেটানো অনেক মুশকিল। তো আজকের মুভিটার এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর মুভির স্টোরি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।